তাহলে দেখো, ইন্ডাকটিভ এফেক্ট অর্থাৎ আবেশ প্রভাবের যে গুরুত্ব জৈব যৌগে, সেই গুরুত্ব তথা আমরা এই বিষয়টা কেন পড়ছি, যে ইন্ডাকটিভ এফেক্ট পড়তে গেলে আমরা কি বিষয়গুলো জানতে পারি, তার মধ্যে সেই কথাগুলো আসছি। যেমন জৈব কার্বক্সিলিক অ্যাসিডের যে আপেক্ষিক তীব্রতা, অর্থাৎ একটা জৈব অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা কখন বাড়তে পারে কখন কমতে পারে, সে কারণে ইন্ডাকটিভ এফেক্টের যে ভূমিকা রয়েছে, তার প্রভাব রয়েছে বা গুরুত্ব রয়েছে, তাই আলোচনা করছি। প্রথমেই দেখো, কোনো ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের অণুতে যদি ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট অর্থাৎ আবেশ প্রভাবের যে ধনাত্মক ধর্ম রয়েছে, সেই গ্রুপগুলোর কোনো একটা গ্রুপ যদি যুক্ত থাকে, তাহলে কি ঘটনা ঘটতে পারে না, কার্বক্সিলিক অ্যাসিডে কার্যকরী মূলক তো COOH, এবং ওই COOH থেকে তথা কার্বক্সিল মূলক থেকে হাইড্রোজেন ক্যাটায়ন H+ মুক্ত হলেই তবে আম্লিক ধর্ম প্রকাশ পায়। তার মানে এই OH, COOH এর এই OH বন্ধনে হাইড্রোজেন পরমাণুটা যত সহজে প্রোটন হিসাবে বর্জিত হতে পারবে, ততই তার অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। আবার প্রোটন হিসাবে বর্জিত হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হলে অর্থাৎ কমে গেলে, সেক্ষেত্রে কিন্তু আম্লিকতা কমে যায়। তো ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত যদি কোনো মূলক বা প্রতিস্থাপক ওই অ্যাসিডে যুক্ত থাকে, তাহলে দেখবে OH এর পোলারিটি, অর্থাৎ এই OH এর পোলারিটি মানে অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন জোড়টি হাইড্রোজেনের দিকে সরে যাবে। তার ফলে কি হবে না, হাইড্রোজেনের দিকে সরে যাওয়ার অর্থ যে এই অক্সিজেন তো অধিক তড়িৎ ঋণাত্মক ধর্মী পরমাণু, এখানে অক্সিজেনটা নেগেটিভ চার্জগ্রস্ত আংশিক এবং হাইড্রোজেনটা আংশিক পজিটিভ চার্জগ্রস্ত হওয়ার কথা, কিন্তু সেই যে পোলারিটি অর্থাৎ প্লাস মাইনাসে বিভাজিত হওয়ার যে একটা প্রবণতা ছিল, সেই পোলারিটির মানটা কিন্তু কমে যাবে। কেন কমে যাবে না, এখানে আমি কথাটা লিখছি সেটার সাথে একটু মিল করিয়ে নেবে, মিলিয়ে নাও। দেখো, ইলেকট্রন আকর্ষী তথা ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত পরমাণু বা গ্রুপের প্রভাবে OH বন্ধনের ইলেকট্রন জোড় হাইড্রোজেনের দিকে তুলনামূলক বেশি সরে যায়। তার মানে কেন না, এখানে দেখো একটা অ্যাসিটিক অ্যাসিড অণুটা দিয়েছি CH3COOH, এই মিথাইল মূলক এর হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট রয়েছে প্লাস I এফেক্ট। এই I এফেক্ট ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্টের জন্য এই যে বন্ধন জোড়টা এই দিকে সরণ ঘটবে, অর্থাৎ এখানে কার্বন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। এবার তার ফলে কি হবে না, এখানে CO বন্ধন যে ইলেকট্রন জোড়টা অক্সিজেনের দিকে সরে যাবে, ফলে অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, যার ফলে এই OH বন্ধনের ইলেকট্রন জোড়টাকে অক্সিজেন পরমাণু যে হারে টানতো সে হারে আর টানতে পারবে না, তথা এক্ষেত্রে কি হবে না, হচ্ছে আমার এই OH এর ইলেকট্রন জোড়টা হাইড্রোজেনের দিকে একটু বেশি সরে যাবে। তার ফলে কি হচ্ছে না, OH এর পোলারিটি কমে যায়। এর ফলে OH এর বন্ধনের দৃঢ়তা বেড়ে যাবে। নন পোলার সমযোজী বন্ধন সবচেয়ে দৃঢ় সমযোজী বন্ধন, অনেক বেশি দৃঢ় প্রকৃতির বন্ধন। তার মানে OH বন্ধনের পোলারিটি কমে যাওয়ার জন্য এক্ষেত্রে হচ্ছে ওর বন্ধন শক্তিটা বেড়ে যাবে। তার ফলে প্রোটন তৈরির প্রক্রিয়াটা কমে যাবে, অর্থাৎ OH বন্ধনের পোলারিটি কমে যায় এবং OH বন্ধনের দৃঢ়তা বেড়ে যায়, ফলে H+ নির্গমনের প্রবণতা কমে যায়। তাই এক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিকতা হ্রাস পাবে। তাহলে এই যে প্রভাব, এই প্রভাবের জন্য দেখো, ফর্মিক অ্যাসিডে হাইড্রোজেনটি রয়েছে, আর হাইড্রোজেনের ইন্ডাকটিভ এফেক্টের মান তো আমরা জানি 0, কাজেই এক্ষেত্রে কিন্তু ওই প্রভাবটা নেই, অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্টের কোনো প্রভাব নেই, যার ফলে কি হচ্ছে, এখানে অক্সিজেন নেগেটিভ চার্জগ্রস্ত এবং হাইড্রোজেন যে পজিটিভ চার্জগ্রস্ত, অর্থাৎ এখানে OH এর ইলেকট্রন জোড়টা অক্সিজেনের দিকে আকৃষ্ট হয়ে থাকে।
তারপরে কি হচ্ছে, অক্সিজেনটা নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেন পরমাণু আংশিক পজিটিভ চার্জগ্রস্ত থাকে, তাকে বলা হচ্ছে কি পোলারিটি, OH বন্ধনের পোলারিটি। এই পোলারিটিটা বাড়তে থাকে, তার মানে বেশি হয় এই পোলারিটি, যার ফলে H পরমাণুটা সহজে প্রোটন হিসাবে নির্গত হয়। কিন্তু অ্যাসিডিক অ্যাসিডে CH3 মূলক থাকার জন্য মিথাইল মূলকটি, আমরা তো জানি অ্যালকিল মূলকগুলো ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট ক্রিয়া করে, তার মানে ওর ইলেকট্রন বন্ধন জোড় এইখানে এই COOH এর দিকে সরে আসে, অর্থাৎ কার্বনে সরে এলো, কার্বন থেকে আবার অক্সিজেনের দিকে সরে আসে ওর বন্ধন জোড়টি। তার ফলে তার প্রভাবে কি হচ্ছে না, অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, যে কারণে অক্সিজেন হাইড্রোজেনের যে পোলারিটি তথা এই OH বন্ধনের ইলেকট্রন জোড়টা অক্সিজেন যে হারে টানতো তার থেকে কম টানবে। তার মানে এখানে অপেক্ষাকৃত ইলেকট্রন জোড়টা হাইড্রোজেনের দিকে বেশি সরে থাকবে। তাই হাইড্রোজেন পরমাণুটা কিন্তু সহজে ইলেকট্রন বর্জন করে H+ রূপে নির্গত হতে পারে না, তাই এটা মৃদুতর অ্যাসিড। এবার যা লক্ষ্য করো, যত ওই অ্যাসিডিক অ্যাসিডের অর্থাৎ এই যে CH3COOH যেটা বলছি, এর মিথাইল মূলকের হাইড্রোজেন পরমাণুগুলো এক এক করে যদি কমতে থাকে, অর্থাৎ আরেকটা করে মিথাইল মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, হ্যাঁ পরপর যদি, তখন কিন্তু কি হবে, আম্লিকতা আরো কমে যাবে। লক্ষ্য করো যেটা দেখাচ্ছি, ফর্মিক অ্যাসিডের আম্লিকতা সবচেয়ে বেশি, কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের আম্লিকতা কম, কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে কারণে এই ঘটনাটা থাকে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই এফেক্ট ক্রিয়া করছে। এখানে দেখো দুটো মিথাইল মূলক রয়েছে, অর্থাৎ ডাইমিথাইল অ্যাসিডিক অ্যাসিড, হ্যাঁ অর্থাৎ দুটো হাইড্রোজেন সরে গেল মিথাইল মূলক থেকে, দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে দুটো মিথাইল মূলক দ্বারা, তার মানে CH3টা হয়ে গেল CH, আর দুটো মিথাইল মূলক আসার জন্য দুটো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট এখানে ক্রিয়া করছে, অর্থাৎ প্লাস আই এফেক্ট ক্রিয়া করছে, যার ফলে কি হচ্ছে এখানে আরো বেশি ইলেকট্রনের সরণ ঘটছে, যার ফলে এখানে অনেক বেশি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে অক্সিজেন পরমাণুতে, অর্থাৎ এখানে পোলারিটির মানটা আরো কমছে, সেই জন্য এটার আম্লিকতা আরো কম। ঠিক ট্রাইমিথাইল অ্যাসিডিক অ্যাসিড, অর্থাৎ তিনটা হাইড্রোজেন পরমাণু সরে গেছে, প্রতিস্থাপিত হয়েছে তিনটা মিথাইল মূলক দ্বারা, এখানে আরো বেশি ইন্ডাকটিভ এফেক্ট ক্রিয়া করছে, অর্থাৎ ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট, অর্থাৎ ইলেকট্রন বিকর্ষী প্রবণতা ক্রিয়া করার জন্য এখানে কি হচ্ছে অনেক বেশি ইলেকট্রনের সরণ ঘটছে এই কার্বন পরমাণুতে। তার প্রভাবে কার্বন আর অক্সিজেনের ইলেকট্রন জোড়টা অক্সিজেনের দিকে বেশি সরে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেন পরমাণু ইলেকট্রন ঘনত্ব আরো বেশি বৃদ্ধি পেল, যার ফলে OH এর পোলারিটি অনেক কমে গেল। তার মানে এটা সব থেকে দুর্বলতর অ্যাসিড। তার মানে এখানে দেখো আম্লিকতার ক্রমটা এই কারণে ঘটে। এগুলো থেকে শর্ট প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের পড়তে পারে এবং ব্যাখ্যাটা এইভাবেই হবে। এবার দেখো সেকেন্ডলি আমরা এরপরে দেখো অ্যাসিডের যে প্রভাব ইন্ডাকটিভ এফেক্টের দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা আলোচনা করছি। আমরা প্রথমে বললাম ইলেকট্রন বিকর্ষী গ্রুপ দিয়ে আলোচনা করলাম, এবার ইলেকট্রন আকর্ষী গ্রুপ, বিকর্ষী গ্রুপগুলোকে আমরা বলেছিলাম ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট, তাহলে ইলেকট্রন আকর্ষী গ্রুপগুলো হয়ে যাবে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট, অর্থাৎ ঋণাত্মক ইন্ডাকটিভ এফেক্ট বা ঋণাত্মক আবেশ যুক্ত কোন পরমাণু বা গ্রুপের প্রভাবে OH এর পোলারিটি ইলেকট্রন জোড় তখন অক্সিজেন পরমাণুর দিকে বেশি সরে আসবে, অর্থাৎ অক্সিজেন পরমাণুর দিকে বেশি সরে আসবে, সেটা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি। লক্ষ্য করো কি ব্যাপারটা বললাম, যদি আমরা ধরো এই অ্যাসিটিক অ্যাসিডের একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন আকর্ষণমূলক ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করে দিয়েছি, অর্থাৎ ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এক্ষেত্রে লক্ষ্য করো ক্লোরিনের নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট রয়েছে, অর্থাৎ এটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ রয়েছে, যার ফলে কিছু ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করছে, এই বন্ধন জোড়টা ক্লোরিন পরমাণুর দিকে আকর্ষিত হয়, সিগমা বন্ধন জোড়। এর ফলে কি হচ্ছে মানে ইন্ডাকটিভ এফেক্ট ক্রিয়া করছে, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট, যার ফলে ইলেকট্রনের সরণটা সব এই দিকে ঘটতে থাকে, অর্থাৎ
এখানে দেখো অক্সিজেনের থেকেও ইলেকট্রন জোড় এইদিকে মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। তার মানে কি ইলেকট্রনগুলো এইদিকে সরে যাওয়ার জন্য অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়। তার ফলে এই OH এর ইলেকট্রন জোড়, বন্ধন জোড় অনেক বেশি অক্সিজেনের দিকে হচ্ছে অগ্রসর হয় বা সরে যায়, যার ফলে এই হাইড্রোজেন পরমাণুটি ইলেকট্রন ঘাটতি তথা সামান্য আংশিক নেগেটিভ পজিটিভ চার্জ গ্রস্ত হওয়ার পক্ষে অনেক বেশি সুবিধাজনক হয়ে থাকে। অর্থাৎ এখানে যে কথাটা আমি লিখছি দেখো যে এখানে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত কোনো গ্রুপের প্রভাবে OH বন্ধনের ইলেকট্রন জোড় অক্সিজেনের দিকে সরে আসছে, তুলনামূলকভাবে বেশি সরে যায়। অর্থাৎ OH এর পোলারিটি এখানে বেড়ে গেল। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে OH বন্ধনের পোলারিটি এখানে বেড়ে গেল, অর্থাৎ প্লাস এবং মাইনাস চার্জটা অনেক বেশি প্রাপ্ত হয়। তার ফলে বন্ধনটা কি হয়, দুর্বলতর হয়ে যায়। পোলার বন্ডগুলো হচ্ছে দুর্বল প্রকৃতির হয়, অর্থাৎ এর বন্ধনের দৃঢ়তা কমে যায়। ফলে সহজে H+ নির্গমনের প্রবণতা বেড়ে যায়, অর্থাৎ প্রোটন ত্যাগের ক্ষমতা বৃদ্ধি পায়। তাই এক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিকতা বেশি হয়, আম্লিকতা বৃদ্ধি পায়। কথাটা বুঝতে পারলে এখানে যে বিষয়টা লিখলাম সেটা হচ্ছে এই জায়গায় বোঝালাম যে কোনো ইলেকট্রন আকর্ষী অর্থাৎ ঋণাত্মক আবেশযুক্ত নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত কোনো পরমাণু বা মূলক যদি ফ্যাটি অ্যাসিডে কার্বক্সিলিক অ্যাসিডে যুক্ত থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে OH এর পোলারিটি বেড়ে যায়, কারণ অক্সিজেন পরমাণুর দিকে ইলেকট্রনের সরণ বেশি ঘটে হাইড্রোজেন থেকে। যার ফলে OH এর পোলারিটি বেড়ে যায়, তার মানে বন্ধনটা দুর্বলতর হয়, সহজেই হচ্ছে H+ নির্গমন প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ প্রোটন ত্যাগের ক্ষমতা বেড়ে যায়। এই ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিডগুলোর অ্যাসিডিটি বৃদ্ধি পায়। তাহলে আমরা এক্ষেত্রে কয়েকটি এক্সাম্পল যেমন দিচ্ছি, দেখো নাম্বার 1, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আম্লিকতা সবচেয়ে কম হবে। তার থেকে দেখো মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ ClCH2 এটা COOH, তার অ্যাসিডিটি বেশি হবে। যদি দুটো ক্লোরিন থাকে তার ক্ষেত্রে আরো অ্যাসিডিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এর হচ্ছে আম্লিকতা আরো বেশি হবে। আর ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের আম্লিকতা এদের মধ্যে সবচেয়ে বেশি হবে। ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড Cl3CCOOH ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, কারণ এখানে দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি তবু তিনটা ক্লোরিন পরমাণু তথা ইলেকট্রোনেগেটিভ পরমাণু থাকার জন্য এক্ষেত্রে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডটা একটু আগে বোঝালাম। এক্ষেত্রে দেখো তিনটি ক্লোরিন পরমাণু নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টের জন্য নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টের জন্য এক্ষেত্রে অনেক বেশি ইলেকট্রনের সরণ ঘটবে, এইদিকে সরে আসবে, যার ফলে পরপর ইলেকট্রনের সরণটা এইদিকে 3 গুণ ভাবে ঘটে এসছে, যার ফলে এক্ষেত্রে অনেক বেশি ইলেকট্রন সরে এসে তার মানে সর্বাধিক পোলারিটি এই ক্ষেত্রে হয়। এই জন্য ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডটা সবচেয়ে তীব্রতম অ্যাসিড। এই অ্যাসিডগুলোর মধ্যে যে অ্যাসিটিক অ্যাসিড এবং তার প্রতিস্থাপিত অ্যাসিটিক অ্যাসিডগুলোর আম্লিকতার ক্রম। আবার দেখো আরো একটা एग्जांपल বলছি তোমাদের, যে আমরা নেগেটিভ ইলেকট্রোনেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টের যে ক্রমটা দেখিয়েছিলাম আগে টপিকে আলোচনা করতে গিয়ে দেখিয়েছিলাম, তার মধ্যে দেখো ক্লোরিনের চেয়ে যদি আরো বেশি ইলেকট্রোনেগেটিভ তথা অনেক বেশি ইন্ডাকটিভ এফেক্ট নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট ক্রিয়া সম্পন্ন যদি মূলক থাকে বা পরমাণু থাকে তাহলে কিন্তু তার অ্যাসিডিটি আরো বেশি বেড়ে যাবে। সাপোজ অ্যাজ ফর एग्जांपल মনোফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড, এখানে দেখো ফ্লোরিন পরমাণু রয়েছে, তার মানে এর ইন্ডাকটিভ এফেক্ট নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট ক্লোরিনের চেয়ে আরো বেশি, তার মানে এটা অনেক বেশি অ্যাসিডিক হবে। মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের চেয়ে
মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের চেয়ে এর আম্লিকতা আরো বেশি হবে, কারণ ফ্লোরিন পরমাণুর ইন্ডাকটিভ এফেক্ট, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টের মান তথা ইলেকট্রন আকর্ষণের ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। এটা একটা ঘটনা। আরো একটু লক্ষ্য করতে হবে যে এই ইলেকট্রোনেগেটিভ তথা নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপটি যদি COOH থেকে দূরত্ব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আম্লিকতা অপেক্ষাকৃত কমতে থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে আম্লিকতার মানটা কমতে থাকবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে ক্লোরিন পরমাণু রয়েছে ধরো প্রোপানোয়িক অ্যাসিড Cl CH2 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 COOH, কার্যকরীমূলক যুক্ত কার্বনকে আমরা আলফা কার্বন বলি, পরেরটাকে বিটা বলি, এটাকে গামা। তার মানে গামা পরমাণুতে তোমার হচ্ছে ক্লোরিন পরমাণুটা রয়েছে, এটা অনেক দূরে রয়েছে। যদি ওই ক্লোরিন পরমাণুটা অর্থাৎ -I এফেক্ট সম্পন্ন হচ্ছে মূলকটি বা পরমাণুটি যদি আরো কাছে থাকে তার অ্যাসিডিটি বেড়ে যাবে। যেমন দেখো এখানে প্রোপানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে আমি দেখাচ্ছি ক্লোরিন পরমাণুটা এই রকম জায়গায় রয়েছে, তার মানে COOH থেকে দূরত্ব কম, অর্থাৎ এটা আলফা, এরপর একটা বিটা, বিটা কার্বনে রয়েছে, বিটা কার্বনে ক্লোরিনটা আছে, এই জন্য আম্লিকতা বেশি হচ্ছে। আবার দেখো আরো বেশি হবে যদি নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত মূলকটা COOH তথা কার্যকরী মূলকের খুব কাছে থাকে। এই যে এখানে COOH এই গ্রুপটা সবচেয়ে কাছে, মানে আলফা পরমাণুতে রয়েছে ক্লোরিন পরমাণু, আলফা ক্লোরো প্রোপানোয়িক অ্যাসিড, এটা সবচেয়ে বেশি আম্লিক হবে। তার মানে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত মূলক বা পরমাণু যদি কার্যকরী মূলকের খুব অ্যাসিডিক, মানে অ্যাসিডের কার্যকরী মূলক দ্যাট ইজ COOH মূলকের খুব কাছে থাকে, তার আম্লিকতা অপেক্ষাকৃত বেশি হবে। আর যত দূরে যাবে আম্লিকতা তত হ্রাস পাবে। তার কারণ ওই ইন্ডাকটিভ এফেক্টের প্রভাবটা দূরত্ব বেড়ে গেলে তার প্রভাবটা কমে যায়, আর দূরত্ব কমলে তার ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টের প্রভাবটা বেশি থাকে। তাহলে এখানে দেখো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের উপর আবেশ প্রভাবের যে ঘটনা, কখন আম্লিকতা বাড়ে কখন কমে, আমরা দুটো পর্যায়ে আলোচনা করলাম, ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট এবং ঋণাত্মক ইন্ডাকটিভ এফেক্ট। অ্যামিন যৌগের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা ইন্ডাকটিভ এফেক্টের খাদ্যধর্মিতা মানে ব্যাখ্যা করতে পারি। এই ইন্ডাকটিভ এফেক্টের প্রভাবে অ্যামিন যৌগগুলোর খাদ্যধর্মীয়তা, তো তোমরা তো অলরেডি ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে জেনেছো অ্যামোনিয়া যৌগটা ক্ষারীয় যৌগ হয় কেন, এটাকে লুইস ক্ষার বলা হয়, কারণ এই লোন পেয়ার নাইট্রোজেন পরমাণুতে একটি লোন পেয়ার থাকে, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, এটি দান করতে পারে বলেই অ্যামোনিয়া একটা ক্ষারীয় যৌগ। তা লুইস ক্ষার হিসাবে অ্যামিন যৌগগুলো ঠিক একইভাবে হচ্ছে ক্ষারীয় ধর্ম প্রকাশ করতে পারে। অ্যামিন যৌগ আমরা RNH2 বলে অলরেডি আইপিএসসি নামকরণের সময় জেনেছি। হ্যাঁ, এটা প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, হচ্ছে নাইট্রোজেনের হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হচ্ছে অ্যালকিল মূলক দ্বারা বা জৈব মূলক দ্বারা। দুটো আর দ্বারা প্রকাশ করছি আমরা, দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, দুটো অ্যালকিল মূলক এলো, এটা তিনটা অ্যালকিল মূলক অর্থাৎ তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো। এটা যে টারসিয়ারি অ্যামিন বলেছিলাম, হ্যাঁ এটা সেকেন্ডারি অ্যামিন বলেছিলাম, আর এটা প্রাইমারি অ্যামিন বলেছিলাম, আর এটা তো অ্যামোনিয়া ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব যৌগ। তো এক্ষেত্রে অ্যালকিল মূলকগুলো ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট আছে আমরা জানি। তো এই ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট প্রভাবে কি ঘটনা ঘটে দেখো, এখানে খাদ্যধর্মিতা বৃদ্ধি পায় কেন না, এই যে আর মূলক এটা হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট ক্রিয়া করার জন্য ইলেকট্রন জোড়গুলো কি হচ্ছে নাইট্রোজেনের দিকে, এই বন্ধনের ইলেকট্রন জোড় নাইট্রোজেনের দিকে ইন্ডাকটিভ এফেক্টের প্রভাবে সরণ ঘটে, স্থানান্তরিত হয়। তো নাইট্রোজেনের দিকে যত সরে যায় ইলেকট্রন জোড়, তত হচ্ছে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এবং এই চার্জের ডেনসিটি, ইলেকট্রনের নেগেটিভ চার্জের ডেনসিটি বা ঘনত্ব যাকে বলে, এই লোন পেয়ারকে কি করে বিকর্ষিত করে সহজে বর্জিত করতে সাহায্য করে। তার মানে ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট সম্পন্ন কোনো পরমাণু বা মূলক যদি অ্যামিন যৌগে যুক্ত থাকে, তাহলে কিন্তু অ্যামিন যৌগের খাদ্যধর্মিতা বৃদ্ধি পাবে,
এবং যত মূলকের সংখ্যা বেশি থাকবে তত খাদ্যধর্মিতা বেশি বৃদ্ধি পাবে। সেটা আমরা এখানে ওই কথাটি লিখেছি। দেখো, অ্যামিন যৌগে নাইট্রোজেন পরমাণুতে যদি পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত পরমাণু বা মূলক উপস্থিত থাকে তবে এন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে সহজেই অ্যামিন যৌগটি তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে তীব্র ক্ষারীয় ধর্ম প্রদর্শন করতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল একটা দিয়েছি, অ্যামোনিয়া সবচেয়ে দুর্বলতর ক্ষার। এখানে যখনই অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন মিথাইল দ্বারা প্রতিস্থাপিত হলো, ওই যেটা আর দিয়ে প্রকাশ করছিলাম, অ্যালকিল মূলক, জৈব মূলক, এক্ষেত্রে আর মানে মিথাইল অ্যামিন, প্রাইমারি অ্যামিন যেটাকে আমরা বলি, আর দিক থেকে এর ক্ষারধর্মিতা বৃদ্ধি পেল কেন না, এখানে ওই যে মিথাইল মূলক তার ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্টের প্রভাবে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে ওই ইলেকট্রন জোড়টাকে বিকর্ষিত করছে। তেমনি ডাইমিথাইল অ্যামিন অর্থাৎ দুটো মিথাইল মূলক থাকার জন্য, নাইট্রোজেন পরমাণুতে যুক্ত থাকার জন্য তোমার এর ক্ষেত্রে আরো বেশি ইলেকট্রন ঘনত্ব বাড়ে, অর্থাৎ মিথাইল অ্যামিনের চেয়ে ডাইমিথাইল অ্যামিনে ইলেকট্রন ঘনত্ব আরো বেশি বৃদ্ধি পায়। ফলে আরো বেশি সব হচ্ছে ইলেকট্রন জোড়টা বিকর্ষিত হয়ে আরো দ্রুত বর্জিত হতে পারে। ঠিক ট্রাইমিথাইলের ক্ষেত্রে তিনটা মিথাইল মূলকের ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট ক্রিয়াশীল হওয়ার জন্য, অর্থাৎ এদের 3 গুণ পরিমাণ নাইট্রোজেনের লোন পেয়ারটি বিকশিত হয়ে আরো দ্রুত গতিতে বর্জিত হতে পারে। সেই জন্য ট্রাইমিথাইল অ্যামিনটা আরো বেশি আমার হচ্ছে কি বলে ক্ষারীয় হবে, অর্থাৎ তীব্র ক্ষারীয় হবে। এবার দেখো, যদি এটা মিথাইলের পরিবর্তে একটা ইথাইল দিয়েছি, যেমন হ্যাঁ এখানে দেখো ইথাইল ডাইমিথাইল অ্যামিন, অর্থাৎ যদি কার্বন সংখ্যা বাড়ে অ্যালকিল মূলকে, তার ইন্ডাকটিভ এফেক্টের মান আরো বেশি হয়। অর্থাৎ মিথাইলের চেয়ে ইথাইলের ইন্ডাকটিভ এফেক্ট আরো বেশি হয়। এখানে দুটো মিথাইল আর একটা ইথাইল রয়েছে, যেহেতু এই মিথাইল মূলকের জায়গায় এসে গেছে এই ইথাইল মূলক, এর ইন্ডাকটিভ এফেক্ট মোর দেন ওর থেকে বেশি হয়। সেই জন্য এর ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্ট ওর থেকেও আরো বেশি প্রভাবিত হবে। সেই জন্য এটা আরো বেশি অধিকতর ক্ষারীয় হয়। তার মানে এখানে ক্ষারধর্মিতার ক্রমগুলো এইরকমই ঘটবে। কারণ ঠিক আছে, তাহলে ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত কোনো পরমাণু বা মূলক যদি নাইট্রোজেন পরমাণুতে যুক্ত থাকে তাহলে অ্যামিন যৌগগুলোর ক্ষারধর্মিতা বৃদ্ধি পায়। ঠিক উল্টোটা যদি হয়, অর্থাৎ যদি অ্যামিন যৌগের নাইট্রোজেন পরমাণুতে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী মূলক ইলেকট্রন আকর্ষী কোনো মূলক বা পরমাণু যদি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে বৃদ্ধি না হয়ে হ্রাস পাবে। তার মানে ওই লোন পেয়ারটি তখন কিন্তু সহজে বর্জিত হতে পারে না। ফলে অ্যামিন যৌগটি তার লোন পেয়ার সহজে দান করতে পারে না, দান করতে পারে না, মানে দানের ক্ষমতা কমে যায়। তখন হচ্ছে ক্ষারধর্মিতা হ্রাস পায়। সেই জন্য ক্ষারীয় ধর্ম, অ্যামিন যৌগের ক্ষারীয় ধর্ম কমে যায়, অর্থাৎ দুর্বলতর হয়। সেই ক্ষারগুলো দুর্বল ক্ষার হয়। আমরা এমন একটি যৌগের উদাহরণ দিচ্ছি, যেমন ধরো হচ্ছে তোমার যদি ফ্লোরিন মূলক এসে যায়, ফ্লোরিন তো ইলেকট্রোনেগেটিভ, মানে হ্যালোজেন, যে কোনো আমরা হ্যালোজেন যদি এখানে প্রতিস্থাপিত করি, তাহলে হচ্ছে দেখো এরকম তোমাদের একটা প্রশ্ন আমাদের অনেক সময় দিয়ে থাকি, ট্রাইফ্লুরোমিথাইল, ট্রাইমিথাইল হচ্ছে অ্যামিন, এই যে যৌগটা এখানে লক্ষ্য করো, এই যৌগটা, হ্যাঁ এই অ্যামিন যৌগটি ক্ষারীয় ধর্ম প্রকাশ করে না, ক্ষারীয় ধর্ম দেখায় না। এই যৌগটা অ্যামিন যৌগ, কিন্তু এর ক্ষার ধর্ম নেই। হ্যাঁ, অর্থাৎ এটা ক্ষারীয় যৌগ নয়, এমন একটা অ্যামিন যৌগের উদাহরণ যদি দেওয়া হয়। এটা কেন? এই নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট ক্রিয়া করার জন্য। আমি এটা গঠন দিয়ে দেখাচ্ছি। দেখো, এর লোন পেয়ার তো রয়েছে নাইট্রোজেন পরমাণু, এক একটা ক্ষেত্র দেখাচ্ছি, CF3
তাহলে 3টে CF3 রয়েছে, তাই হ্যালোজেন এগুলো তো নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট ক্রিয়া করে, তার মানে ইলেকট্রন জোড়গুলোকে নিজেদের দিকে ফ্লোরিন পরমাণুর দিকে আকর্ষণ করে, অর্থাৎ সরণটা হয় ইন্ডাকটিভ এফেক্ট। এক্ষেত্রে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট থাকার জন্য এই দিকে সরে আসে, তার মানে নাইট্রোজেন থেকে এই CN বন্ধনের জোড়টাও এই দিকে সরে আসে, যার ফলে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব কমে যায়। সব এইদিকে লক্ষ্য করো, সবগুলো ইলেকট্রন সরণ ইন্ডাকটিভ এফেক্ট, যেহেতু নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট, তার প্রভাবে কি হচ্ছে, এইদিকে সব ইলেকট্রনের সরণ হয়। তার মানে এখানে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘাটতি হওয়ার জন্য ওই লোন পেয়ারটা কিন্তু নাইট্রোজেন পরমাণু থেকে সহজে আর বিকশিত হয়ে বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ নাইট্রোজেন পরমাণু এখানে ইলেকট্রন দান করতে পারে না, একেবারেই পারে না। আর ইলেকট্রন দান না করতে পারলে সেগুলোকে আমরা ক্ষার বলি না, লুইসের মতবাদ অনুযায়ী, অর্থাৎ লুইস ক্ষার হিসাবে এটা প্রযোজ্য নয়। সেই জন্য মাথায় রাখার চেষ্টা করবে, এটা মনে রাখার চেষ্টা করবে যে ট্রাইফ্লুরো ট্রাইমিথাইল অ্যামিন একটি ক্ষারীয় যৌগ নয়, অর্থাৎ কেন ক্ষার ধর্ম প্রকাশ করে না। আর অ্যামিন মাত্রই তো ক্ষারীয় হয়, কিন্তু এক্ষেত্রে এটা একটি উদাহরণ হলো নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট প্রভাবের জন্য, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টের প্রভাবের জন্য, এর ঘটনার জন্য এক্ষেত্রে এই ক্ষার ধর্মিতা লুপ্ত হয়। আমাদের নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রোমারিক এফেক্ট বা তাড়িতিক প্রভাব, যাকে ক্যাপিটাল ই এফেক্টও বলা হয়। অর্থাৎ আমরা ইন্ডাকটিভ এফেক্টের পরের টপিক শুরু করছি। লক্ষ্য করো, কোনো বিকারকের উপস্থিতিতে অনেক সময় কোনো যৌগের মানে সাবস্ট্রেট বা বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ার প্রয়োজনে তার মধ্যে উপস্থিত দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের যে পাই ইলেকট্রন জোড়গুলো রয়েছে, সেই পাই ইলেকট্রন জোড়ে একটা অস্থায়ীভাবে কোনো একটি পরমাণু বা গ্রুপের দিকে সরে যায়। এই যে পাই ইলেকট্রন জোড়ের অস্থায়ী সরণ, একেই বলা হয় ইলেকট্রোমারিক এফেক্ট। কিন্তু এটা বিকারকের উপস্থিতিতে হবে, মানে উপযুক্ত বিকারক, যে বিকারকটি ওই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেই বিকারকের উপস্থিতিতেই এই পাই ইলেকট্রন জোড়ের, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাই ইলেকট্রন যে জোড়, সেটা কোনো একটা পরমাণু বা মূলকের দিকে সরে যায়। এই যে তার অস্থায়ী সরণ, তাকেই বলা হচ্ছে কি ইলেকট্রোমারিক প্রভাব, অর্থাৎ ক্যাপিটাল ই এফেক্ট বলে থাকি আমরা। আবার বিকারকটাকে সরিয়ে নিলে ওই প্রভাবটা কিন্তু আর থাকে না, অর্থাৎ কি এটা স্থায়ী নয়, অস্থায়ী প্রভাব। ইন্ডাকটিভ এফেক্ট ছিল কি না, সিগমা ইলেকট্রন জোড়ের স্থায়ী সরণ, সেটা কিন্তু পার্মানেন্ট, যৌগের মধ্যে সবসময় বিরাজ করে। আর ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টটা কিন্তু পুরোপুরি অস্থায়ী সরণ, বিকারক থাকলে ঘটবে, না থাকলে ঘটবে না। আর এখানের সঙ্গে ইন্ডাকটিভ এফেক্টের পার্থক্য আরেকটা কি রয়েছে না, সেক্ষেত্রে তোমার হচ্ছে কোনো সিগমা ইলেকট্রন জোড়ের একটা স্থায়ী সরণ হয়েছিল, আর এখানে কিন্তু পাই ইলেকট্রন জোড়ের অস্থায়ী সরণ হয়েছিল। তার মানে অস্থায়ী সরণ হয়ে থাকে। যেমন এখানে ডেফাইনটা দেখো, যে কথাটা বললাম সেটাই আমি গুছিয়ে লিখেছি, যে উপযুক্ত বিকারকের উপস্থিতিতে এবং বিক্রিয়ার প্রয়োজনে, মানে যদি বিক্রিয়াটা ঘটে, না হলে হবে না। উপযুক্ত বিকারকের উপস্থিতিতে এবং বিক্রিয়ার প্রয়োজনে বিক্রিয়ক অণুর দ্বিবন্ধন, মানে ডবল বন্ড যে রয়েছে, বা ত্রিবন্ধন, এর পাই ইলেকট্রন জোড় বন্ধন সৃষ্টিকারী, অর্থাৎ যে পরমাণুতে নতুন বন্ধন তৈরি হবে, সেই কোনো একটি পরমাণুতে অস্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে থাকে। কোনো একটা পরমাণুতে অস্থায়ীভাবে সরণ হয়, মানে স্থানান্তরিত হয়ে থাকে। পাই ইলেকট্রন জোড়ের এই অস্থায়ী সরণকে ইলেকট্রোমারিক এফেক্ট বা প্রভাব বলা হয়। যেমন ধরো একটা এক্সাম্পলের দিয়ে উদাহরণটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো, এ আর বি একটা অণু, জৈব যৌগের একটা অণু মনে করো। এখানে ডবল বন্ড রয়েছে, দ্বিবন্ধন। তার মানে একটা বন্ধন জোড়টাকে কি বলি, সিগমা ইলেকট্রন জোড়, আর একটি হচ্ছে পাই ইলেকট্রন জোড়। তার মানে সেই অতিরিক্ত যে ইলেকট্রন জোড় তথা পাই বন্ধনের ইলেকট্রন জোড়টা
বি পরমাণুর দিকে সরে যাচ্ছে। কখন? না বিকারক যখন উপস্থিতি আছে, উপযুক্ত বিকারকের উপস্থিতিতে তখন সরে গিয়ে এইখানে দেখো ট্রান্সফারেশন হয়ে বি পরমাণুতে পাই ইলেকট্রনটা জমা হওয়ার জন্য এক্ষেত্রে বি পরমাণুটি নেগেটিভ চার্জগ্রস্ত সম্পূর্ণরূপে হয়েছে, এখানে আংশিক নয় সম্পূর্ণ, আর পজিটিভ চার্জগ্রস্ত হয়েছে এ পরমাণুটা, অর্থাৎ এটা বন্ধনটা পুরোপুরি পোলার হয়ে গেল, হ্যাঁ দ্বিমেরু হয়ে গেল, প্লাস মাইনাস। আগের ইন্ডাকটিভ এফেক্টে কিন্তু আংশিক সরণ হয়েছিল, সেক্ষেত্রে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, কিন্তু এখানে পূর্ণাঙ্গ রূপে চার্জ দেখাতে হবে। তারপর আবার একটু ঘটনা দেখো, যখনই বিকারকটাকে সরিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ বিকারকের অনুপস্থিতিতে ওটা আবার যেমন ছিল তেমনি ফিরে আসে। এই যে উভমুখী চিহ্ন দিয়ে দেখানো হয় ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টকে, যখন সম্মুখমুখী ঘটবে বিকারকের উপস্থিতিতে, আর বিকারক সরিয়ে নিলে আবার যেমন ছিল তেমনি চলে আসে। এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট এই বিষয়টি। হ্যাঁ, আরো কিছু কথা বললে আরো পরিষ্কার হয়ে যাবে। যেসব যৌগে, জৈব যৌগে ডবল বন্ড রয়েছে, যেমন তোমরা তো জানো ইথিলিনে ডবল বন্ড রয়েছে, অ্যালডিহাইড, কিটোন ইত্যাদি যৌগে কার্বন অক্সিজেন যে কার্বনিল মূলক সিও বন্ধন, এটাও একটা ডবল বন্ড রয়েছে, দ্বিবন্ধন। তাহলে ইথিলিনীয় দ্বিবন্ধন হতে পারে অ্যালকিন যৌগে, আর হচ্ছে কিটোন বা কার্বনিল যৌগে, অ্যালডিহাইড যৌগে এই মূলকটা আছে, অর্থাৎ কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে। এই কথা বলা আছে যেসব যৌগে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, ত্রিবন্ধন তো জানো অ্যালকাইন যৌগে আছে, এই যে এক্সাম্পল অ্যালকাইন মানে কার্বন কার্বন ত্রিবন্ধন। তেমনি সায়ানাইড যৌগে আছে কার্বন নাইট্রোজেন ত্রিবন্ধন রয়েছে, কিংবা লোন পেয়ার রয়েছে, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে পারে। হ্যাঁ, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিশিষ্ট কোন পরমাণু সমযোজী বন্ধনের পাশে যদি থাকে, অর্থাৎ লোন পেয়ার আছে এমন একটা পরমাণুতে যে পরমাণুটা কি হচ্ছে ওই সমযোজী বন্ধনে যুক্ত থাকে, যদি পাশে যুক্ত থাকে, হ্যাঁ কার না দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যদি পাশে থাকে, তখনই দেখো তবে উপযুক্ত বিকারকের উপস্থিতিতে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট ঘটে থাকে। এটা শর্ত যে কোন যৌগগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট ঘটবে, না ডাবল বন্ড, ট্রিপল বন্ড আছে কোনো একটা থাকবে, অথবা লোন পেয়ার যুক্ত কোনো পরমাণু যদি থাকে, তখনই আমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট কখন ঘটবে, না ওই যৌগগুলোতে যদি বিকারক রাখা হয়, হ্যাঁ বিকারক যোগ করা হয়, তাহলে হচ্ছে তখনই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট ঘটবে। এটাই হচ্ছে কন্ডিশন। বিষয়টি সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে যে কোন যৌগগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট হয় এবং কখন হয়। না দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অথবা লোন পেয়ার যুক্ত কোনো জৈব যৌগে যদি লোন পেয়ার থাকে, কোনো লোন পেয়ার যুক্ত পরমাণু থাকে, তবে সেই বিকারকের উপস্থিতিতে ওই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টটা অর্থাৎ ট্রান্সফারেশন এরকম ইলেকট্রন জোড়টা একদিক থেকে আরেকদিকে সরে যাবে অস্থায়ীভাবে। তারপর দেখো এই ধরনের এফেক্ট আবার দু রকমের এফেক্ট আছে। একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, যাকে প্লাস ই এফেক্ট বলা হয়, ক্যাপিটাল ই। আর একটা হচ্ছে ঋণাত্মক ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট বা নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, দ্যাট ইজ নেগেটিভ মাইনাস ই এফেক্ট বলা হয়। অর্থাৎ এই প্রভাব দুই প্রকারের হয়, ধনাত্মক ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট বা প্লাস ই এফেক্ট, এবং দ্বিতীয় হচ্ছে ঋণাত্মক ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট বা মাইনাস ই এফেক্ট। এবার দেখো কখন ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, কখন ঋণাত্মক ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট হবে, না যখন কোনো পরমাণু বা গ্রুপ থেকে পাই ইলেকট্রন জোড় দূরে সরে যায়। এখানে দেখো ইলেকট্রনটা দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এই পরমাণু থেকে দূরে সরে যাচ্ছে, এইরকমই ব্যাপারটা যে বলা আছে যে পরমাণু বা গ্রুপ থেকে পাই ইলেকট্রন জোড় বা লোন পেয়ার দূরে সরে যায়, তখন ওই প্রভাবকে বলা হচ্ছে, ওই ইলেকট্রোম্যাগনেটিক প্রভাবটিকে বলা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। যখন সরে যাবে ইলেকট্রন জোড়টা তার থেকে সরে যাবে। তেমনি ঋণাত্মক ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট কি, না যখন কোনো ওই জৈব যৌগের মধ্যস্থ কোনো পরমাণু বা গ্রুপের দিকে ইলেকট্রন জোড়টা আমার হচ্ছে সরে আসে, তার মানে কোনো পরমাণু বা গ্রুপের দিকে যখন তার দিকে যখন ইলেকট্রনটা আসবে, হ্যাঁ সরে আসবে, তখন সেটিকে হচ্ছে ঋণাত্মক ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট বলা হয়। এখানে আমি সেই কথাটাই লিখেছি, আবার দেখে নাও। আর যদি কোনো পরমাণু বা গ্রুপের দিকে ইলেকট্রন জোড়ে সরণ ঘটে থাকে,
অবশ্যই পাই ইলেকট্রন জোড়ে, হ্যাঁ এটা পাই ইলেকট্রন জোড় বলবো, সবসময় মাথায় রাখো। পাই ইলেকট্রন জোড়ে স্মরণ ঘটে থাকে, তবে ওই ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব, ই মানে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টকে সংক্ষেপে লেখা হয় ই প্রভাব। ই প্রভাবকে নেগেটিভ মাইনাস ই এফেক্ট বলা হয়। কারণ ঠিক আছে, এইটি আমি বোঝাবার জন্য একটু এক্সপ্লেনিং করছি আরো। যেমন দেখো, আমি পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট এটাকে আমি দেখাচ্ছি। এর ক্ষেত্রে যেমন একটা মানে সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। লোন পেয়ার আছে এই পরমাণুতে, তার সাথে কার্বন যুক্ত আছে, ডাবল বন্ডে যুক্ত আছে। অর্থাৎ এই যে আমরা বলেছিলাম যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যুক্ত কোন পরমাণু যদি ওই সমযোজী বন্ধন, কোন সমযোজী দ্বিবন্ধনের পাশে যুক্ত আছে অথবা ত্রিবন্ধন থাকলেও ঘটবে, তখনই এই যে মানে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টটা ঘটবে কিরকম না, এক্ষেত্রে দেখো এই ইলেকট্রন জোড়টা এখানে সরে এলো, অর্থাৎ আমার হচ্ছে এই এ এবং কার্বন পরমাণুর মধ্যে সরে এলো, তখন এই লোন পেয়ার এই পাই ইলেকট্রন জোড়টা এদিকে সরে গেল। অর্থাৎ এক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটলো, তোমার ট্রান্সফারেশনটা ঘটে গিয়ে কিরকম দাঁড়ালো না, এ ডবল বন্ড সি সিঙ্গেল বন্ড এই সি, এই তার মানে এখানে দেখো চার্জ, এটা পজিটিভ চার্জগ্রস্ত হয়ে গেল আর এখানে নেগেটিভ চার্জগ্রস্ত হয়ে গেল। এটা অবশ্যই বিকারক থাকলে, বিকারকের উপস্থিতি, এটা আমি আরেকটু মুছে দেখাচ্ছি। বিকারকের উপস্থিতি তে এ ডবল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, এটা হয়ে গেল নেগেটিভ চার্জ আর এটা হয়ে গেল পজিটিভ চার্জ। কারণ ইলেকট্রন ওর থেকে বেরিয়ে গেল, এই জন্য এটা ধনাত্মক চার্জগ্রস্ত হলো, আর এটা নেগেটিভ চার্জগ্রস্ত হলো, ইলেকট্রন জোড়টা এসে সঞ্চিত হলো। তাহলে এইটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। বিষয়টা হলো যে পরমাণু থেকে সরে গেলে পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট বলছি, আর পরমাণু বা গ্রুপের দিকে সরে এলে তখন নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট ঘটবে। এটা একটা যেমন এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। দেখো, মনে করো বি একটা ইলেকট্রন আকর্ষী পরমাণু বা গ্রুপ রয়েছে, হচ্ছে তোমার দ্বিবন্ধনে যুক্ত সরাসরি কার্বন দ্বিবন্ধন রয়েছে, আবার ধরো হচ্ছে এখানে কার্বন ত্রিবন্ধন, ত্রিবন্ধন না দিয়ে দ্বিবন্ধনই দেখাচ্ছি, দ্বিবন্ধন কার্বন এইরকমই কনজুগেশন সিস্টেমে রয়েছে। কনজুগেশনটা কিরকম না, দ্বিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন এক বন্ধন এইরকম থাকলে তাকে বলা হয় কনজুগেশন সিস্টেমে রয়েছে, ছাড়া ছাড়া পর্যায়ক্রমে অল্টারনেটিভ ওয়েতে যদি থাকে। এখন এক্ষেত্রে লক্ষ্য করো ট্রান্সফারেশনটা কি হচ্ছে না, পরমাণুর দিকে সরে আসছে। এই যে বি পরমাণুর দিকে সরে এলো ইলেকট্রন, এক্ষেত্রে এটা হচ্ছে কি হচ্ছে না নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। আমরা এখানে তো ডিফাইনে তাই বলেছি যে পরমাণু বা গ্রুপের দিকে ইলেকট্রন জোড়ের সরণ ঘটলে তখন নেগেটিভ বা মাইনাস ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট বলে থাকি। তাহলে এক্ষেত্রে এইটাকে আমরা দেখাচ্ছি বিকারকের উপস্থিতিতে এটা ঘটে। বিকারক থাকলে বিকারকের উপস্থিতি এটা ঘটবে তোমার বি সি ডবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি। তাহলে আগে এখানে কার্বনটা পজিটিভ চার্জগ্রস্ত হলো, যেহেতু এখানে ইলেকট্রন জোড়টা হ্যাঁ ওই কার্বনের থেকে সরে গেছে, এবার এখানে ডাবল বন্ড হলো, মাঝে এখানে ডাবল বন্ড হলো আর এখানে ইলেকট্রন জোড়টা চলে এলো, এইরকমই ঘটলো। আর বিকারকের অনুপস্থিতি হলে বিপরীতমুখী হয়ে যায়, অর্থাৎ বিকারকটাকে সরিয়ে দিলে বিকারকের অনুপস্থিতিতে ঠিক এটাও তাই ব্যাকওয়ার্ড চলে আসবে, অর্থাৎ আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে যদি বিকারকটাকে সরিয়ে না হয়।
ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট সম্পর্কে জানলে একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেমন ঘটনা ঘটে। ধরো অ্যালকিনে আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করব, যেমন ইথিলিনের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া। ইথিলিনের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছি যে ইথিলিনে সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া মানে প্রোটন বা H+ এর বিক্রিয়ায় ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট ঘটে। প্রোটনের বিক্রিয়া হচ্ছে যখন ঘটানো হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট এক্ষেত্রে ঘটে থাকে। ধরো ইথিলিনের সংকেত তো তোমরা জানো, কার্বন ডবল বন্ড থাকে কার্বন দুটোর মধ্যে, হাইড্রোজেন CH2 এটা ইথিলিন। এখানে আমরা একটা প্রোটন যোগ করে দিচ্ছি, প্রোটন H+ বিকারকের উপস্থিতি দিলে কি হবে, তখন এই ইলেকট্রন যোগটা কোনো একটা দিকে সরে যাবে। সরে গেলে কি হবে না, একটা অস্থায়ী অন্তর্বর্তী সক্রিয় অবস্থা তৈরি হবে, যাকে বলে ট্রানজিশন স্টেট। অর্থাৎ এই অবস্থাটা তৈরি হবে, তার লোন পেয়ারটা কোন কার্বন এসে গেল, এই কার্বন, দ্যাট ইজ এটা নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ চার্জ গ্রস্ত হয়ে গেল। এবং এটা অস্থায়ীকে বোঝানোর জন্য ত্রিবন্ধনে আমরা দেখালাম। এরপর দেখো এর পরের লাইন, প্রোটনটা এখনো যুক্ত হয়নি কিন্তু প্রোটনের উপস্থিতিতে এটা ঘটলো, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এবার প্রোটনের সংযোগ বিক্রিয়া হবে যেখানে ইলেকট্রনটা সরে গেল, তার মানে HCH, এটা তো পজিটিভ চার্জ গ্রস্ত হলো, whereas এই কার্বনে প্রোটনটা যুক্ত হয়ে গেল। কেমন? তাহলে আমরা লক্ষ্য করলে এটা আর একটু সরিয়ে লিখছি ডান দিকে, যে CH, এটা তো পজিটিভ চার্জ, কার্বন এর সাথে প্রোটনটা যুক্ত হয়ে CH3 হয়ে গেল, অর্থাৎ ইথাইল কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল ইথিলিন থেকে। এইভাবে হচ্ছে ইথিলিনে প্রোটন যুক্ত হওয়ার বিক্রিয়াটি ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের দ্বারা ঘটে থাকে।